KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, স্বাগত জানাবো তোমাকে আজকের আলোচনায়। আর আমরা সকাল থেকেই আজকে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে নজর রেখেছিলাম এবং শুরুতেই আমরা দেখেছি যে অর্থাৎ প্রথম দিনের শেষে রীতিমতো ক্যারিবিয়ান বোলারদের শাসন করলেন ভারতীয় ব্যাটাররা এবং ভারতের যে স্ট্যাটস এই মুহূর্তে 2 উইকেটে 318 এবং আগামীতে কি হতে চলেছে অবশ্যই আগের দিনই অর্পণদা বলছিলে যে ক্রিকেট একেবারে অনিশ্চয়তার খেলা, তবে একেবারে প্রথম দিনের শেষে যে কথাটা বলা যায় যে চালকের আসনে ভারত এবং একেবারে রানের পাহাড়ে, কিভাবে ব্যাখ্যা করবে আজকের দিনটা? শুধুমাত্র চালকের আসনেই বলবো না, 318 রানে প্রথম দিনে, এবং আমার মনে হয় যে এটা যদি খুব কিছু না ঘটে তাহলে 500 থেকে 550 রানে ডিক্লেয়ার করবে ভারত। এবং আমরা আগের দিনে আলোচনায় বলেছিলাম যে 2 থেকে 3টি সেঞ্চুরি হলে অবাক হবার থাকবে না, কিন্তু আজকে 2 সেঞ্চুরি হতে হতে একটা হয়েছে, অর্থাৎ যশস্বী জয়সওয়াল 150 রানে ব্যাট করছে। আমার পিছন দিকে ঠিক স্কোর বোর্ডটা রয়েছে, স্কোর বোর্ডটা যদি দেখা যায় তাহলে যশস্বী জয়সওয়াল 253টি বল খেলে 173 রানে অপরাজিত। যদি কোনো রকম কোনো খোঁচা না হয়, অফ স্টাম্পের বাইরে যশস্বীর একটা সমস্যা রয়েছে, সেটা যদি কালকে না দেখা দেয় তাহলে 200 অনিবার্য, ডাবল সেঞ্চুরি যশস্বীর জন্য ঘরের মাঠে। KL রাহুল আউট হয়ে গিয়েছে 38 রানে এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে সাই সুদর্শন দারুণ ছন্দে খেলছিলেন, বারবার তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল এবং 87 প্রায় সেঞ্চুরিটা হাতছাড়া হয়ে গেল। শুভমান গিল ব্যাটিং করছেন 20 রানে। এই যে 318 রানের 2 উইকেট এবং এই বিশ্লেষণটাকে যদি এক্সপ্লেন করা যেতে পারে তাহলে হচ্ছে যে শুধু ক্যারিবিয়ান বোলারদের শাসন করেনি, এক কথায় বলে ছেলে খেলা করেছে। মানে টেস্টে 318, 4-এর থেকে অল্প কম, কিন্তু তার সত্ত্বেও যেভাবে ভারতীয় ব্যাটাররা ব্যাট করেছে নিঃসন্দেহে অভাবনীয় একটা ইনিংস। আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, আমি ডেটাটা দেখছিলাম যে সেশন ওয়াইজ যে কী হয়েছে, সেটাতে দেখা যাচ্ছে যে প্রথম সেশনে 28 ওভার খেলা হয়েছে, 28 ওভার খেলা হয়েছে, রান হয়েছে 94, একদম টেস্ট ফরম্যাটে খেলা হয়েছে। সেখানে উইকেট পড়েছে একটি এবং অ্যাভারেজ ছিল, রান রেট ছিল হচ্ছে 3.36। সেকেন্ড সেশনে 30 ওভার খেলা হয়েছে, 126 রান, কোনো উইকেট পড়েনি, 4.20 হচ্ছে রান রেট চলছিল। এবং থার্ড সেশন যেটা আজকে হয়েছে শেষ, 32 ওভার, সেখানে 98 রান উঠেছে, 1 উইকেট পড়েছে এবং 3.06 হচ্ছে রান রেট। অর্থাৎ যেভাবে খেলেছে, প্রথমে 3, তারপরে 4 এবং তারপর 3, এই যে 3টে সেশন ধরে পুরোপুরি ভারতীয় ব্যাটারদের আধিপত্য, তারা কিন্তু ছোকে নিয়ে পুরোপুরিভাবে খেলেছে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই রকম একটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যেখানে অনেক বেশি প্রভাব প্রতিপত্তি ছিল, তারপর আস্তে আস্তে সেটা হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন উঠছে যে ওয়েস্ট ইন্ডিজকে আদৌ টেস্ট খেলতে দেওয়া উচিত কিনা। সেই রকম একটা টিমের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডার বা ভারতীয় পুরো মিডল অর্ডার যারা রয়েছে তারা যে আধিপত্য দেখাবেই, এটাই স্বাভাবিক, এটাই দেখানো হয়েছে। যদি সাই সুদর্শন কোনো রকম ফেলিওর না হতো তাহলে আর একটা প্রথম দিনই 2টি সেঞ্চুরি চলে আসতো। এবং যদি কালকে শুভমান গিল সেই ছন্দে, একদম শুভমান গিল পুরো টেস্ট ফরম্যাটের ছন্দে খেলছেন এবং বারবার যখন অস্ট্রেলিয়া সফরের আগে, ইংল্যান্ড সফরের আগে যখন তার অধিনায়কত্ব পাওয়া এবং তার ব্যাটিং অ্যাভারেজ নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, সেখানে তিনি তার জাত চিনিয়েছে এবং তারপর তিনি যে যোগ্য টেস্ট অধিনায়ক সেটা প্রমাণ করার জন্য আজকে তিনি একদম সেই টেস্ট ফরম্যাটের ছন্দে 20 রান করেছেন প্রায় 60-এর বেশি বল খেলে। এবং তারপরে আর একটা বিষয় আজকে শুভমান গিলের জন্য খুব ভালো এবং একটা মজার ঘটনা ঘটেছে আজকে টস হয়ে যাবার পর, যে এটা হচ্ছে শুভমান গিলের 7 নম্বর টেস্ট, অর্থাৎ 5টি টেস্ট ইংল্যান্ডে, 6 নম্বর টেস্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যেখানে 2.5 দিনে খেলা শেষ হয়ে গিয়েছে, এবং আজকে হচ্ছে 7 নম্বর টেস্ট এবং সেখানে প্রথমবার অধিনায়ক হয়ে তিনি টস জিতেছেন। সেই কারণে সবাই যখন টস সেরে তিনি চলে আসেন যে ব্যাটিং নেবার পর প্রথমে গৌতম গম্ভীর তার সঙ্গে হাত মেলান, জসপ্রীত বুমরা হাত মেলান, একটা মজার মহল তৈরি হয় যে অবশেষে অধিনায়ক টস জিতলেন। এটা দারুণ একটা বিষয় হয়। তবে সব মিলিয়ে প্রথম দিন তুমি যদি বলো, প্রথম দিন ডেফিনেটলি ভারতের 3টে সেশন 3-0 তো বটেই এবং আধিপত্য দেখিয়েছে 318 রান। যদি কালকে খুব কিছু না হয় তাহলে আমার মনে হয় 550+ রান করে ডিক্লেয়ার করবে এবং আশা করা যাচ্ছে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং শুভমান গিলের হয়তো আরও একটা সেঞ্চুরি আমরা দেখতে পারি। একদমই। এবং টসে জিতে আজকে শুরুতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শুভমান গিল এবং বড় একটা রান কিন্তু করতে চেয়েছিল টিম ইন্ডিয়া। আমরা আলোচনায় থাকছি, তবে সময় হয়ে গিয়েছে একটা বিরতির, ফিরছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর, আর এবার অর্পণদা তোমার কাছে আসবো সাই সুদর্শন এবং যশস্বী জয়সওয়ালের আজকের পারফরমেন্স নিয়ে। আমরা দেখেছিলাম অর্পণদা, সাই সুদর্শন তিনি কিন্তু ইংল্যান্ড সিরিজে তাকে সেভাবে পারফর্ম করতে দেখা যায়নি, আহমেদাবাদ টেস্টেও তিনি সেভাবে চাপ ফেলতে পারেননি, তবে আজকে তিনি 87 রান করলেন, 100 রান হাতছাড়া হয়েছে। যশস্বী জয়সওয়াল তিনিও শুরু থেকে জোরো ব্যাটিং করছিলেন। আজকে এই দুজনের পারফরমেন্স নিয়ে তোমার কি মতামত? দেখো, যশস্বী জয়সওয়াল যে ব্যাটটা করেন তার পরিচিত ফরম্যাট, তিনি ছন্দে রয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যশস্বী জয়সওয়াল দারুণ ছন্দে রয়েছেন। আমি যেটা বললাম ব্রেকে যাবার আগে, যে কোনো রকম কোনো অঘটন না ঘটলে কালকে ডাবল সেঞ্চুরি সময়ের অপেক্ষা, যেভাবে যশস্বী ব্যাটটা করছেন। এবং সাই সুদর্শন, যাকে নিয়ে প্রবল সমালোচনা হচ্ছিল, আজকে যথেষ্ট ভালো নক খেলেছেন, সেঞ্চুরিটা মাঠে ছেড়ে এসছেন বলা যেতে পারে। তবে এই বিষয়ে তো আমরা আলোচনা করছিলাম, কিন্তু অরুণ জেটলি স্টেডিয়াম থেকে আমাদেরই প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছে এবং জয়কে কানেক্ট করার চেষ্টা করছে। এবং জয়, তোমার কাছ থেকে একটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আজকে অরুণ জেটলি স্টেডিয়াম এবং সেকেন্ড টেস্টের প্রথম দিন মহলটা ঠিক কীরকম রয়েছে, এবং সাই সুদর্শনকে নিয়ে আফটার ম্যাচ কি কনভারসেশন হলো, বা ওখানকার যারা প্রাক্তন ক্রিকেটার রয়েছে তাদের সঙ্গে তোমার যদি কথা হয়ে থাকে তাহলে কি ফিডব্যাক পাওয়া যাচ্ছে সাই সুদর্শনের নক? আর যদি তুমি আজকে প্রথম দিনের মহলটা একটু এক্সপ্লেন করো স্টেডিয়াম বোর্ডের দর্শকদের জন্য। দেখো অর্পণদা, আজকে আবহাওয়া বলতে গেলে প্রথম থেকেই কিন্তু স্টেডিয়ামে মানে যখন থেকে ম্যাচ শুরু হয় তখন থেকেই একটা রব ওঠে হঠাৎ করেই। তিনি মানে এই ভারতীয় ক্রিকেট দলে নেই এই মুহূর্তে, মানে এই টেস্ট ম্যাচে তিনি খেলছেন না, তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। তা সত্ত্বেও হঠাৎ করেই কোহলি রবে উত্তাল হয় আজকের এই অরুণ জেটলি স্টেডিয়াম। এই কোহলি রবের মধ্যেই যশস্বী জয়সওয়াল মানে রাজ করেন, যশ রাজ দেখা যায়। কোহলি রব চলছে, অপরদিকে যশ তার রাজ দেখাচ্ছেন ব্যাট হাতে। আর এটাই স্পেশালিটি যশস্বী জয়সওয়াল। অভিষেক নায়ারের কথা মনে পড়ছে, কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে দ্বিতীয় টেস্টে সব থেকে বেশি রান করবেন এই ভারতীয় ব্যাটার, এবং যশস্বী জয়সওয়াল যদি শুরু করেন তাহলে তাকে থামানো কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজের জন্য। এবং আজকে কিন্তু সেটাই হলো, একদম মানে ম্যাচিউরড ব্যাটিং যেটাকে বলে, ক্যালকুলেটিভ একটা ইনিংস। যখন মারার বল আসছিল তখন মারছিলেন, এবং যখন স্লো খেলার প্রয়োজন ছিল তখন স্লো খেলছিলেন, এবং একজন কমপ্লিট ব্যাটার যেভাবে ব্যাটিং করেন সেই ব্যাটিংটাই তিনি আজকে করলেন। এবং যদি দ্বিশতরান, আরও একটা দ্বিশতরান না আসে তাহলে কিন্তু অবাক হবে অবশ্যই এই ফিরোজ শাহ কোটলা, এবং ফিরোজ শাহ কোটলা কালকে ভিড় জমাবে এই যশস্বী জয়সওয়ালের দ্বিশতরানের জন্য। অলরেডি উইকেন্ড শুরু হয়ে গিয়েছে, এবং কালকে স্টেডিয়ামে অ্যাটেন্ডেন্স আশা করব আজকের থেকে বেশি হবে। আজকে বলে রাখি যে স্টেডিয়ামে অ্যাপ্রক্সিমেট দর্শক সংখ্যা 11,000। ওই একটা কথাই বলার যে বিরাট কোহলি একটি ডোমেস্টিক ম্যাচের যখন এখানে খেলছিলেন কয়েক মাস আগে, তখন অ্যাটেন্ডেন্স ছিল 12,000। আর আজকে ভারত ওয়েস্ট ইন্ডিজ এই আন্তর্জাতিক টেস্ট ম্যাচের দর্শক সংখ্যা 11,000। এর থেকে বোঝা যায় যে এক একজন ক্রিকেটার কিন্তু দর্শক টানে, এবং বিরাট কোহলি যদি সেই ক্রিকেটারের নাম হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এই মুহূর্তে ম্যাচ সিচুয়েশন যেমন তুমি অলরেডি মানে জানো যে অনেকটাই এগিয়ে, এবং এই উইকেট যেটা আমি গতকাল বলছিলাম যে যদি ব্যাটাররা ব্যাট করতে পারেন তাহলে অবশ্যই এই উইকেট কিন্তু প্রথম দুদিন ব্যাটিং সহায়ক থাকবে, এবং কিছু কিছু বল অবশ্যই টার্ন করবে। যেমন আজকে দুটি বল টার্ন করছে এবং দুটি বলেই কিন্তু উইকেট এসছে, এবং প্রথম যে টার্ন বলটা আজকে হয় সেই বলে কেএল রাহুল আউট হয়ে যান, এবং তারপরে আমরা দেখি যে সাই সুদর্শনের বলটা একটু লো আসে, এবং তারপর সেক্ষেত্রে লো অ্যান্ড টার্ন তিনিও আউট হয়ে যান। তবে বিষয় হচ্ছে যে এগুলো তো সব আমরা দেখেছি টেলিভিশনে, কিন্তু যেটা আমরা দেখিনি সেটা এবার বলতে চাইবো। সাই সুদর্শন এই ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং অলরেডি একটা লবি বলতে শুরু করেছে যে কেন দেবদত্ত পাডিক্কালকে সুযোগ দেওয়া হচ্ছে না। গতকাল শুভমান গিল একটা কথা বলে দিয়েছেন যে ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ হোক বা বাংলাদেশ প্রতিপক্ষ হোক, বেস্ট 11 খেলবে। কারণ একটাই, সেটা হচ্ছে WTC ফাইনাল, এর মানে ভারতীয় দলের লক্ষ্য, এবং WTC র্যাঙ্কিংটা বিশালভাবে কিন্তু ম্যাটার করে, সেটা মানে প্রতিপক্ষ দেখে না। তাই যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই ভারতীয় দল সেরা 11 নামবে, এবং এটাই সেরা 11। এটা বুঝিয়ে দিয়েছে অলরেডি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। আজকে শীতাংশু কোটাকো যখন আসেন তিনি কিন্তু একদম পরিষ্কার একটা কথাই বলেন যে দেবদত্ত পাডিক্কাল হয়তো এই দলের সুযোগ পাননি, তবে তিনি নিশ্চয়ই আফসোস করবেন না, কারণ সাই সুদর্শন আজকে একটা স্টেটমেন্ট
ওপেন দিয়েছেন ব্যাট হাতে, দুর্দান্ত ব্যাটিং করছিলেন এবং 193 রানে একটা দুর্দান্ত পার্টনারশিপ আমরা দেখি যশস্বী জয়সওয়ালের সঙ্গে সাই সুদর্শনের। আর আজকে দুজন সিলেক্টর এসেছিলেন এই ম্যাচ দেখতে, আরপি সিং এবং অজয় রাত্রা, তাদের মুখেও কিন্তু হাসি দেখলাম এবং সাই সুদর্শন নিয়ে যথেষ্ট রকমভাবে তারা আত্মবিশ্বাসী যে ট্যালেন্টেড প্লেয়ার এবং স্পিনের এগেনস্টে যেভাবে ব্যাকফুটে তিনি খেলেন সেটা অবশ্যই প্রশংসা করিয়ে নিচ্ছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদেরও। অনিল কুম্বলেকে প্রশংসা করতে শোনা যায়। ধন্যবাদ জয়, ধন্যবাদ যেভাবে এক্সপ্লেন করলো। ভাষা তুমি শুনতেই পেলে যে সাই সুদর্শনের যশস্বী জয়সওয়াল এবং মহলটা কিভাবে জয় এক্সপ্লেন করলো। আমার মনে হয় যে কালকে আবার একটা দারুণ দিন হতে চলেছে। একদমই অর্পণদা, জয়জ্যোতি তো বলেই দিল যে আজকের আবহাওয়াটা ঠিক কিরকম ছিল এবং এই দুজনের পারফরমেন্স নিয়েও তুলে ধরলো। অবশ্যই আমাদের আলোচনা চলছে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আরো একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজকের ম্যাচ নিয়ে জয়জ্যোতি তো একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপডেট তুলেই ধরলো। আমি অর্পণদা তোমার কাছে আসবো। আমরা টিম ইন্ডিয়াকে নিয়ে কথা বলছি, ওয়েস্ট ইন্ডিজকে নিয়েও কথা বলতে হয়, কারণ ওয়েস্ট ইন্ডিজ আগে যতটা শক্তিশালী ছিল সেই গরিমা হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স নিয়ে কি বলবে তুমি? ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স নিয়ে যদি বলা যায় তাহলে আমি একটা ডেটা মানে ইনফরমেশন যেটা আছে সেটা একবার শেয়ার করি। মানে ওদের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের যারা রয়েছেন তাদের বোলারদের পারফরমেন্সটা আমাদের স্ক্রিনে এখানে ভারতীয় ব্যাটারদের যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিলেরটা রয়েছে। তবে কেমন করলো বেসিক্যালি সেটা আমি একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আজকে কতজন বোলার বল করেছে ওয়েস্ট ইন্ডিজের, সেটা হচ্ছে এখনো পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6 জন বোলার আজকে বল করেছে প্রথম ইনিংসে। জেডেন সেলস 16 ওভার বল করে 59 রান দিয়েছে, ইকোনমি হচ্ছে 3.70। অ্যান্ডারসন ফিলিপ 13 ওভার বল করে 2টি মেডেন, 44 রান, 3.40 হচ্ছে ইকোনমি। জাস্টিন গ্রিভস 8 ওভার বল করেছেন, 26 রান দিয়েছেন, 3.20 ইকোনমি। খেরি পিরে 20 ওভার বল করেছেন, 74 রান দিয়েছেন, 3.70 ইকোনমি। জোমেল ওয়ারিকন 20 ওভার বল করে 60 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। যে 2টি উইকেট আজকে ভারতীয় দলের পড়েছে অর্থাৎ কেএল রাহুল এবং সাই সুদর্শন, সেই 2টি উইকেটই পেয়েছেন ওয়ারিকন এবং 3 ইকোনমি তার। এবং হচ্ছে রস্টন চেজ অধিনায়ক, তিনি 13 ওভার বল করেছেন, 55 রান দিয়েছেন, ইকোনমি হচ্ছে 4.20। অর্থাৎ যে বিষয়টা আমি বলছিলাম যে 6 জন বল করেছেন এবং এই যে ইকোনমি বলা যেতে পারে টেস্টের জন্য তাহলেও ঠিকঠাক রয়েছে, কিন্তু এই যে 90 ওভার উইকেট না ফেলা, মাত্র 2টি উইকেট, ভারতীয় ব্যাটাররা কার্যত ছেলে খেলা করেছে। প্রথম সেশনে 3+ রান রেট ছিল, সেকেন্ড সেশনে 4+ রান রেট ছিল এবং থার্ড সেশনে প্রায় 3.5-এর ওপর রান রেট। এইভাবে যে প্রায় 4-এর কাছাকাছি রান রেট নিয়ে চলে যাওয়া, এটা কিন্তু নিঃসন্দেহে ভারতীয় ব্যাটারদের তো কৃতিত্ব অবশ্যই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিমকে, ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্টকে, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে ভাবতে হবে যে এবার তাদের পারফরমেন্সের কোথাও গিয়ে উন্নতি করতে হবে। তার জন্য যা যা করা দরকার, পরিকাঠামো থেকে শুরু করে মানে উন্নত মানের বোলার, উন্নত মানের ক্রিকেটার তারা কিভাবে তৈরি হবে, তাদের নির্দিষ্ট পরিকাঠামো কি হতে পারে। কারণ বিশ্বজয়ীরা তাদের দেশে রয়েছেন, ব্রায়ান লারা রয়েছেন, ক্লাইভ লয়েড রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করা দরকার। এবং সবচেয়ে বড় কথা যে যদি আমরা সাম্প্রতিককালে ধরে থাকি তাহলে কার্ল হুপার, চন্দ্রপল রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করা দরকার যে কিভাবে টিমটার উন্নতি হওয়া দরকার। নাহলে কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে যে এবার বোধহয় ওয়েস্ট ইন্ডিজের সেই টেস্ট দলের তকমাটা হারিয়ে যেতে চলেছে, সেটা বোধহয় খুব একটা আর দেরি নেই যে তকমাটা হারানোর জন্য। কারণ যেভাবে রেকর্ড করে চলেছে সেখানে কিন্তু হার ছাড়া আর কিছু ওয়েস্ট ইন্ডিজের দেখা যাচ্ছে না। আবারও বলছি, আগামীকাল অর্থাৎ সেকেন্ড ডেতে কিন্তু আবারও একটা বড় রানের পাহাড় খাড়া করবে ভারত এবং সেটা টপকাতে কতটা পারবে সেটা যেমন প্রশ্ন, আবারও হয়তো একটা ইনিংসে হার সময়ের অপেক্ষা বলা যেতে পারে। একদমই খুবই সুন্দরভাবে বললে যে ওয়েস্ট ইন্ডিজের সেই গরিমা ফিরিয়ে আনতে বেশ কিছু বিষয় কিন্তু টিমকে নজর দিতে হবে। আমরা আরও একটা বিরতিতে যাব, সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর। আর এবার ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে তো আমরা আলোচনা করলাম, এবার আইপিএল নিয়ে কথা বলতে হয়। আইপিএল সামনের বছরই মার্চে হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে আইপিএল এর যে অকশন, সেই অকশনের দিনক্ষণ কিন্তু ইতিমধ্যেই সম্ভাব্য দিনক্ষণ নির্বাচিত হয়ে গিয়েছে। আমি অর্পণদা তোমার কাছে একেবারে বিস্তারিত জানতে চাইবো।
দেখো আমাদের কাছে এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে আইপিএল এর দামামা বেজে গিয়েছে টেস্ট সিরিজে, মানে টেস্ট ম্যাচের মরশুমে। সম্ভবত এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে 13 থেকে 15 ডিসেম্বর কিন্তু আইপিএল এর অকশন হতে পারে। তার থেকেও বড় খবর যেটা 2023 2024 দুটি অকশন কিন্তু দেশের বাইরে হয়েছিল, তবে এবারে কিন্তু দেশের মধ্যেই হচ্ছে আইপিএল এর অকশন, এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। এবং তারপরেও 15 নভেম্বরের মধ্যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে যে তারা কোন ক্রিকেটার ধরে রাখছে, এবং সেটা নিয়ে পরিষ্কার বার্তা চলে এসেছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। যদি অফিসিয়াল ডিক্লারেশন এখনো পর্যন্ত হয়নি, তবে আমরা স্টেডিয়াম বুলেটিন একটা তালিকা তৈরি করার চেষ্টা করেছি, এটা গ্রাফিক্স প্রেজেন্টেশনের মাধ্যমে। আমরা যেটা প্রথমেই আসবো সেটা হচ্ছে যে প্রথম গ্রাফিক্স যেটা আমাদের কাছে রয়েছে, পিসিআরকে বলবো যে চেন্নাই সুপার কিং সবচেয়ে বেশি 9.75 রবিচন্দ্রন অশ্বিন তিনি রিটায়ারমেন্ট করেছেন, সেই টাকাটা তাদের অতিরিক্ত হয়ে তারা নামবেন। এবং তারপরেও যে বিষয়টা সেটা হচ্ছে যে কোন কোন ক্রিকেটারকে আমাদের যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিং। এটা কিন্তু সম্ভাব্য তালিকা, আপনাদের জানিয়ে রাখছি, একেবারেই অ্যাকিউরেট নয়। সেটা হচ্ছে দীপক হুডাকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস, বিজয় শঙ্করকে ছেড়ে দিতে পারে, রাহুল ত্রিপাঠীকে ছেড়ে দিতে পারে, স্যাম কারেনকে ছাড়তে পারে এবং ডেভিন কনওয়েকে ছাড়তে পারে। অর্থাৎ এই 5 জন ক্রিকেটারকে, বিদেশি ক্রিকেটার, একজন দীপক হুডা এবং বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, 3 জন ভারতীয় ক্রিকেটার, স্যাম ক্যান অস্ট্রেলিয়া এবং ডেভিড কর্নার কেউ কিন্তু এই 5 জন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস। এটা স্টেডিয়াম বুলেটিনের বিশ্লেষণ, হয়তো মিলবে হয়তো নাও মিলতে পারে, কিন্তু সম্ভাবনায় রয়েছে। স্টেডিয়াম বুলেটিন এখনও পর্যন্ত যা যা তালিকা দিয়েছে প্রায় 99% মিলেছে, আশা করি এই তালিকাও মিলবে। এরপরে আর একটা গ্রাফিক্স রয়েছে, সেটা হচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছে তারা কোন কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে, সম্ভাব্য ক্রিকেটার। আবারও বলছি, মোহাম্মদ শামিকে ছেড়ে দিতে পারে, গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিতে পারে, ডেভিড মিলারকে ছেড়ে দিতে পারে, টি নটরাজনকে ছেড়ে দিতে পারে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কার এই মিস্ট্রি স্পিনারকে কিন্তু তার যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা ছেড়ে দিতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কারণ এবারে আইপিএল আরও জাঁকজমক হবে এবং আরও টাইট ম্যাচ হতে চলেছে, এবং যেহেতু অকশনের ডেট একটা সম্ভাব্য পাওয়া যাচ্ছে, স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে আমাদের সেই খবর আপনাদেরকে জানালাম। দেখা যাক এবার কি হতে পারে। তবে এখানে আর একটা বিষয় নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে কলকাতা নাইট রাইডার্সের কী হতে পারে। আপনারা ভাবছেন যে 23,75,00,000 টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কেনা হয়েছিল, তার পারফরমেন্স চুলচেরা বিশ্লেষণ হবে, আদৌ কলকাতা তাকে রাখবে কিনা। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়ার প্রথম লক্ষ্যই ছিল কিন্তু, যেটা আমাদের কাছে খবর, যে প্রথম সিজনে অর্থাৎ তাকে এত দামি নিয়ে যাওয়ার পর অজিঙ্ক্য রাহানেকে রেখে তাকে ক্যাপ্টেন্সিটা ঠিকঠাক করা এবং পরের মরশুম থেকে কার্যত তাকে নতুন অধিনায়ক করে দেওয়া, কিন্তু সেটা সম্ভবত সেটা হচ্ছে না। ছাঁটা হবে কিনা এখনো পর্যন্ত খবর নেই, তবে হয়তো শেষ সুযোগ এবছর আইপিএলে তিনি পেতে পারেন বলেই এমনটা আমাদের কাছে খবর। একদমই, রাজস্থান রয়্যালসের সম্ভাব্য বেশ কিছু ক্রিকেটারকে সরাতে পারে, পরিবর্তন আসতে পারে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজিতে, সেগুলো তো বললোই অর্পণদা, অবশ্যই সেটা দেখা যাবে আমরা কি কি ফ্র্যাঞ্চাইজিতে কোন কোন ক্রিকেটারদের পাই। আর এবার আসি, প্রত্যেক দিনই আমরা স্টেডিয়াম বুলেটিনে আলোচনা করি 2027-এ আমরা এই রোকো জুটিকে দেখতে পাবো কিনা, কারণ জল্পনা এখনো পর্যন্ত চলছে। গতকালই আমরা দেখেছিলাম শুভমান গিল তিনি প্রেস কনফারেন্সে বলেই দিয়েছিলেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা যে স্কিলের খেলোয়াড়, যে স্কিলের ক্রিকেটার, তাদের মতন কম ক্রিকেটারই হয়। সেক্ষেত্রে তুমি এখনো পর্যন্ত কি বলবে এই বিষয়ে? দেখো, একটা গ্রাফিক্স আমরা এখানে যা ইনফরমেশন পেয়েছি সেটা রেখেছি, সেটা হচ্ছে যে 2027 বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলবেন কিনা, এটা যেমন আগারকার আনসার্টেন বলেছিলেন, তেমনি শুভমান গিল আবার অন্য কথা বলেছেন যে এইরকম মাপের ক্রিকেটারদের নিয়েই কিন্তু 2027-এর বিশ্বকাপ ভাবনা রয়েছে। তবে একটি সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা যে বিষয়গুলো জানিয়েছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে 6 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ, নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে 11ই জানুয়ারি, অর্থাৎ মাঝে 5 সপ্তাহ ফাঁকা রয়েছে। এই সময় ঘরোয়া ক্রিকেট খেলতে হবে রোহিত কোহলিকে, এটাই কিন্তু বোর্ড কর্তার বয়ানে এসে গিয়েছে। বিজয় হাজারে শুরু হচ্ছে 24শে ডিসেম্বর, ভারতের 2 সিরিজের মাঝে বিজয় হাজারে 6টা ম্যাচ হবে, তার মধ্যে অন্তত 3টে করে ম্যাচ খেলতে হবে রোহিত এবং কোহলিকে। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে হবে, অর্থাৎ ঘরোয়া ক্রিকেট গৌতম গম্ভীর আসার পর যে ম্যান্ডেটারি করে দিয়েছিল সেই ক্রিকেট যেমন তাদেরকে খেলতেই হবে, ফিটনেস যেমন বজায় রাখতে হবে, সেই সঙ্গে এই যে 5 সপ্তাহের একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপে 6টা যে বিজয় হাজারের ম্যাচ রয়েছে সেখানের মধ্যে
তিনটি ম্যাচে কিন্তু তিনটি ম্যাচ অন্তত পক্ষে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতেই হবে। দিস ইজ দ্য ম্যান্ডেটারি বলে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। তবে সেই খবর আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আমরা এখনও আশাবাদী হয়তো 2027 বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেশের জার্সি পরে আমরা বিশ্বকাপ ম্যাচের খেলা দেখতে পারবো বা খেলতে নামতে দেখতে পারবো। একদমই অর্পণদা, এবং প্রত্যেক দিনই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, কারণ জল্পনা চলছে। তাদের যারা ফ্যান্স রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট আশাবাদী যে 2027-এ আমরা দেখতে পাবো, এবং অবশ্যই গম্ভীর জামানায় এই ঘরোয়া ক্রিকেটের উপর কিন্তু সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো অর্পণদা আজকের আলোচনায় থাকবার জন্য। আর আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আর এই টেস্ট ম্যাচের সমস্ত আপডেটের জন্য স্টেডিয়াম বুলেটিন দেখতে ভুলবেন না রাত 11টায় কলকাতা টিভিতে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।